আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। একটি মিটিং হলো, গতকাল বোধহয় মিটিংটা ছিল। সেই মিটিং এর শেষে উপদেষ্টাদের একটা অনির্ধারিত মিটিং হয়েছে এবং সেই মিটিংটি যতদূর শুনেছি সেটি নাকি একটা কান্নার কারবালায় পরিণত হয়েছিল। সব উপদেষ্টারা সেখানে হু হু করে কাঁদছিল এবং বলছিল, স্যার আপনি চলে যাবেন না। সেই কান্নার মুখে স্যার আর পদত্যাগ করার সিদ্ধান্তে অটল থাকতে পারেননি। আমাদের অহিদুদ্দিন মাহমুদ নামের একজন সিনিয়র উপদেষ্টা জানিয়েছেন যে তিনি যাচ্ছেন না। তো এরকম হাস্যরসিকতার মধ্য দিয়ে তিনি সর্বশেষ আশ্রয় নিয়েছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাতে ইসলাম, তারপরে এই যে খুদেদের পার্টি কি এনসিপি, এদের সাথে মিটিং করে তিনি নিজের জনপ্রিয়তা একটু যাচাই করে নিতে চেয়েছিলেন। শোনা যায় ডক্টর ইউনূস বেগম খালেদা জিয়াকেও ফোন করেছিলেন এবং বিএনপিকে তার সাথে মিটিং এ আসার জন্য অনুরোধ করেছিলেন। যে বিএনপি 19শে মে দেখা করার টাইম চেয়েও পায়নি, সেই বিএনপিকে ডেকে এনে তিনি দেখা করলেন। তবে বিএনপির যে 4জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ইউনূসের সাথে মিটিং এ, তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এবং তারা স্বীকার করেছেন যে তাদের মিটিং এ ডাকা হয়েছে কিন্তু তাদের কোনো ধারণা দেওয়া হয়নি যে এই মিটিং এ কি আলোচিত হতে পারে। সো উইদাউট এনি এজেন্ডা দে ওয়ার ইনভাইটেড, বাট তারা একটা লিখিত বক্তব্য নিয়ে গিয়েছিল তাদের ভাষ্য অনুযায়ী। এবং এই মিটিং এ বিএনপিকে কতখানি সম্মান করা হয়েছে সেটি নিয়েও একটু প্রশ্ন তোলা যায়। আমি আগেও বলেছি যে বিএনপি ইউনূসের এই ট্র্যাপে পা দেবে কিনা। ইউনূস যখন বিপদে পড়েছে এবং ইউনূস পদত্যাগের নাটকটা এমনি এমনি করেনি, এটি আপনারা অনেক অলরেডি জানেন। আমিও এটা নিয়ে কথা বলেছি, অনেকেই এটা নিয়ে কথা বলেছেন। সো যখন বাটে পড়ছে তখন তিনি এই পদত্যাগের নাটক করছে। অনেকেই বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো জাস্ট গো, আপনাকে কে পদত্যাগ করতেই বা কে বলতেছে, আবার পদত্যাগ না করার জন্য অনুরোধ কে করছে আমি জানি না। বিএনপি ডক্টর ইউনূসের ট্র্যাপে পা দিয়েছে কারণ তারা মনে করছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সরে গেলে যদি আবার আওয়ামী লীগ ঢুকে পড়ে, আওয়ামী লীগের যে ভয়টা তাদের মনে কাজ করছে, এই কাজ করতে যেয়ে তারা নিজেদের ভবিষ্যৎটা রিস্কে ফেলছে। আপনি নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসকে যদি ঘাট ধরে বের না করে দেওয়া হয় বা তাকে তাড়িয়ে না দেওয়া হয়, সে 2-3 বছরের আগে ক্ষমতা থেকে যাবে না। ডক্টর ইউনূস এই মুহূর্তে যে বাটে পড়েছেন, গর্তে পড়েছেন, সেই গর্ত থেকে ওঠার জন্য বিএনপিকে ডেকে বিএনপিকে ব্যবহার করছেন। কেন ডক্টর ইউনূসের 2-3 বছর ক্ষমতায় থাকা দরকার? বিকজ যে কমিটমেন্ট দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং যে কমিটমেন্ট দিয়ে তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি বাংলাদেশ থেকে যা যা চাও নিয়ে যাও, তুমি আমাকে আনডিস্টার্ব ক্ষমতায় থাকতে দাও। এটাই তো কমিটমেন্ট তার বিদেশি প্রভুদের সাথে। এবং এই যে করিডোর নিয়ে আমরা এত কথা বলছি, সেনা প্রধান বলছে, আবার দেখলাম গায়ে মানে না আপনি মোড়ল, সেই পল্টনের কমিউনিস্ট পার্টির নেতারা লাফালাফি করছে জুলাই আগস্টে শেখ হাসিনার সরকারকে হটাতেই হবে, সেই তারা এখন আবার দেখি করিডোরের বিরুদ্ধে কথা বলছে। কোন মুখে বলছে আমি জানি না। করিডোর আপনার কাগজে কলমে লিখিত চুক্তির মাধ্যমে দেয়া হোক না হোক, করিডোর অলরেডি দেয়া হয়ে গেছে। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, ইউ জাস্ট গো অ্যান্ড চেক। বন্দরও তো সে ডক্টর ইউনূস নিজেই চিটাঙে গিয়ে বলছে যে বন্দর দিতে হবে, লোকজন যদি না মানতে চায় তাদের বোঝাতে হবে। সো এই দুইটা ভাইটাল জিনিস, এদিকে মোংলা পোর্টও চীনের হাতে দিয়ে দিচ্ছে। সো এইগুলো দিতে, এইগুলো স্মুথ ফাংশন করাইতে তার 2-2.5-3 বছর সময় লাগবে এবং এই সময়টা সে যাবে না আনলেস ইজ ফোর্স টু গো, অর যদি কোনো কারণে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, সেটা অন্য কথা। তো মৃত্যু ছাড়া আপনি তাকে সরাতে পারবেন না, আর যদি ঘাট ধরে বের করে দেন তাহলে অন্য কথা। সুতরাং বিএনপিকে এই টোপটা দিছে। এখন এই সেনাবাহিনীকে নিয়ে যে টেনশন চলতেছে, সেই টেনশনের প্রেক্ষিতে তিনি এই নাটকটা করলেন। দেশবাসী তার উপরে ক্ষুব্ধ। তিনি বুঝতে পারছেন যে তার পায়ের নিচে আর মাটি নেই এবং আওয়ামী জুজুর ভয় কিন্তু সবার মনে কাজ করে। সুতরাং আওয়ামী লীগকে একটু কর্নার করে তিনি যখন বিএনপি নির্বাচনের দাবিতে সোচ্চার হবে, তখন বিএনপির জন্য তার কিন্তু দাওয়াই রেডি। বিএনপি যে সারা দেশ জুড়ে
নানা রকমের সন্ত্রাস, নির্যাতন, চাঁদাবাজি, হত্যা, এই অপরাধগুলো করেছে, আইনের চোখে যেগুলো অপরাধ, এইগুলো কিন্তু মুছে যায়নি। এই ঘটনাগুলোর অধিকাংশের জন্য মামলা হবে এবং সেই মামলায় বিএনপির তৃণমূলকে দৌড়ের উপর রাখা হবে। আপনি নির্বাচন চাইবেন, ডক্টর ইউনূস আপনাকে নির্বাচন দেবে না, বরং আপনাকে এই আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করার ব্যাপারে রিটেন কনসেন্ট দিয়েছে বিএনপি, তারা খুব খুশি। কিন্তু এরপরে যে বিএনপিকে কোন কায়দায় ধরা হবে সেই গেম প্ল্যানটাও রেডি, এবং বিএনপি শুড বি রেডি যে বিএনপি ইউনূসকে বিশ্বাস করলে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা দেখে নেবেন আর কি। কিন্তু ডক্টর ইউনূস এই অবস্থায় কিন্তু সে নিশ্চিত হতে পারছে না যে সে এত কিছুর পরেও ক্ষমতায় থাকতে পারবে কিনা। এই কারণে ডক্টর ইউনূসের একজন প্রতিনিধি 3-4 দিন চেষ্টা করে ভারতের উপদেষ্টা অজিত দোভালের সাথে যোগাযোগ করেছিলেন, এবং সেই প্রতিনিধি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলেছেন যে তারা ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায়, তারা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু অজিত দোভালের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত সরকার কোনো অনির্বাচিত সরকারের পক্ষ থেকে সাথে কোনো রকমের ডিলিংসে যেতে চায় না, এবং ভারত সেই আলোচনায় আরো জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিভিন্ন সশস্ত্র কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশ থেকে বিভিন্ন জঙ্গিদের স্লিপার সেল সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকছে এবং ভারতের শান্তি স্থিতিশীলতার প্রতি হুমকি আরোপ করছে। এই কথাগুলো খুব স্পষ্টভাবেই ডক্টর ইউনূসের প্রতিনিধিকে অজিত দোভাল জানিয়ে দিয়েছেন। সো ভারতের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা এটা জানেনি ভারত, তিনি সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলছেন, আবার ভারতকে মাঝে মধ্যে একটু তেল মালিশ করার চেষ্টা করছেন, কিন্তু ভারত সেই তেল মালিশে আর তাদের মন গলছে না। ভারত কি করবে, ভারত সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং ভারত আপনারা খেয়াল করবেন যে ভারত একটু একটু করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশেষ করে বাণিজ্য রিলেটেড বিষয়ে একটু একটু করে টাইট দিচ্ছে। সো এই জায়গায় ডক্টর ইউনূসের এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে লাভ নেই। তিনি ভেবেছিলেন যে ভারতের সাথে যদি কোনোভাবে একটা লিয়াজো মেনটেন করা যায়, কিন্তু সেদিক হচ্ছে না। এদিকে আইএসআই নিজেরাও একটা সমস্যার মধ্যে আছে। সো আইএসআই যেভাবে ডক্টর ইউনূসকে সমর্থন সাহায্য করার কথা ছিল তারা করতে পারছে না। ইউনূসের পাশে এখন বেসিক্যালি আছে শুধু জামাত, হিজবুত তাহরির এবং এই শিবির, এই ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলো আছে। জামাত তো ওপেন বলে দিয়েছে তারা ইউনূসের সাথে আছে, এবং এই যে জামাত, শিবির, হিজবুত তাহরির যে সশস্ত্র গ্রুপ, তারা কিন্তু একটা গ্রুপ এই জুলাই আগস্টে তারা অস্ত্র কালেক্ট করেছিল, এবং আইএসআইও তাদের বেশ কিছু অস্ত্র দিয়েছে। এছাড়া পুলিশের থানা লুট করার যে অস্ত্র, সেইগুলো নিয়ে তারা এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের শহরে অবস্থান করছে। তারা প্রয়োজনে একটা সশস্ত্র পাল্টাঘাতের জন্য তৈরি হচ্ছে আর কি। সো ডক্টর ইউনূসের সাথে বেসিক্যালি এই জঙ্গি সন্ত্রাসী গ্রুপটা ছাড়া আর কেউ নেই। আর বিএনপি যে কোথায় আছে এটা বোঝা যাচ্ছে না। তারা ইউনূসের সাথেও আছে, আবার ইউনূসের কাছে দাবি দাওয়াও পেশ করছে, কিন্তু বিএনপিকে কিভাবে হ্যান্ডেল করবে এইটা ডক্টর ইউনূস কিন্তু রেডি করে ফেলেছে। সো এই অবস্থায় কি হবে, আমাকে আজকে অনেকেই জিজ্ঞেস করছেন যে কি হতে যাচ্ছে, আজকে রাতে কিছু হবে কিনা, বা গতকালও অনেকে জানতে চেয়েছে যে গতকাল রাতের ব্যাপারে যে কিছু হবে কিনা। তো এই মুহূর্তে এই হুট করে ভাবার কোনো কারণ নাই যে রাত্রে কেউ এসে ক্ষমতা দখল করবে বা কি, এটা এই 1-2 দিনের মধ্যে এরকম কিছু হবে না। তবে ডক্টর ইউনূসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলছে, এবং ডক্টর ইউনূসের মাথা থেকে আরো কিছু আশ্বাসের হাত সরে গেছে, সেগুলো নিয়ে আমি হয়তো আগামীকাল কথা বলবো। তাহলে বিএনপি রাজনীতি দেখে আমি আবারও একটু হতাশ হচ্ছি যে বিএনপি আসলে কয় নৌকায় পা দিচ্ছে তারা নিজেরাও জানে না, এবং তারা ডক্টর ইউনূসকে বিশ্বাস করছে যে ইউনূস নিজেই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়, নিজের লোভের একটা জায়গা আছে, এবং তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, ডক্টর ইউনূস আসলে বাংলাদেশে ইউক্রেনের জেলেনস্কি হতে চেয়েছিল, কিন্তু ইউক্রেনের যে অবস্থা, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছিল, প্লাস ইউক্রেনের আশেপাশে ইউরোপিয়ান ইউনিয়ন আছে যারা,
এবং আমেরিকা আছে। সো আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এরা জেলেনস্কিকে সমর্থন দিয়েছিল, কিন্তু বাংলাদেশে ইউনূসের আশেপাশে কিন্তু কেউ নাই। আমেরিকা অনেক দূরে, আটলান্টিকের ওপারে, কিন্তু ইউনূসের আশেপাশে যারা আছে, ভারত বলেন, মিয়ানমার বলেন, চীন বলেন, বা ওইদিকে রাশিয়া বলেন, এরা কিন্তু কেউ ইউনূসের পক্ষে নেই। একমাত্র পাকিস্তান আছে, তো পাকিস্তান নিজেরও তো খুব ভালো অবস্থায় নেই। সো এই অবস্থায় ডক্টর ইউনূস যে জেলেনস্কি হয়ে বাংলাদেশকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবে, বাংলাদেশ গোল্লায় যায় যাক ডক্টর ইউনূস থাকবে, সেই সুযোগও খুব একটা নাই। সুতরাং যারা আমাকে প্রশ্ন করছেন বা যারা একটু হতাশায় ভুগছেন, তাদের কাছে অনুরোধ, একটু ধৈর্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর যে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ এবার ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে এবং যথারীতি তারা ভারতের বিপক্ষে কিছু স্টেটমেন্ট ইন্টারপোলে দেবে এবং ইন্টারপোলে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে কিভাবে ভারত অবৈধভাবে শেখ হাসিনাকে দিনের পর দিন আর তাদের দেশে স্থান দিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় যে প্রশ্নটি ওঠে তা হলো, বাংলাদেশ যখন ইন্টারপোলে যাচ্ছে ঠিক তখন ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছে? এক কথায় উত্তর যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলবো না। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালত কিংবা ইন্টারপোল, পৃথিবীর যেখানেই যাক না কেন, ভারত অন্তত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূসের সরকারের হাতে ফিরিয়ে দেবে না। উল্টে ভারত খুব সহজে প্রমাণ করে দিতে পারে এই যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটি অবৈধ। অন্তত 4 থেকে 5টা এমন কারণ আছে যে কারণে ভারত ইজিলি বাংলাদেশের এই ক্যাঙ্গারু কোর্টের যে বর্তমান দৈন্যদশা তা আন্তর্জাতিক স্তরের কাছে এক্সপোজড করে দিতে পারে। কিন্তু পুরো বিষয়টা নিয়ে ভারত কিন্তু ধীরে চলনীতি নিয়েছে, কারণ ভারত জানে মোহাম্মদ ইউনূস যতই তরপাক, ডানা ঝাপটাক, আসল ক্ষমতা কিন্তু তার কিচ্ছু নেই। ফলে ইন্টারপোলে যাওয়াটা যে আসলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা এবং একটি গিমিকের রাজনীতি তা কিন্তু ভারত জানে। কালকে ভারতের স্টেটমেন্ট একটু ভালো করে মনে করুন। সেখানে ভারত পরিষ্কার বলেছিল বাংলাদেশের সব পক্ষের সঙ্গে ভারত কথা বলবে এবং বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তারা ভালো রাখবে। এই যে সব পক্ষের কথা ভারত বলতে চাইছে, সেই পক্ষের মধ্যে তো আওয়ামী লীগও পড়ে। আমরা এটা কেন ভাবছি শুধুমাত্র সরকার পক্ষের কথা ভারত বলেছে? সরকার পক্ষের পাশাপাশি বিরোধী পক্ষ কিংবা যে দল বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে বিরাজমান তাদের সঙ্গেও ভারত কথা বলতে পারে। ফলে অটোমেটিকলি ভারত বুঝিয়ে দিয়েছে যে শেখ হাসিনা ইস্যু কোনো অবস্থাতেই ভারত হালকাভাবে তো নিচ্ছেই না, উল্টে পুরো প্রক্রিয়াতে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে গুরুত্বই দিতে নারাজ ভারত। এবার ভারত কিভাবে প্রমাণ করতে পারে যে আন্তর্জাতিক আদালতে যেভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তা পুরোটাই অবৈধ? দেখুন, স্টেপ বাই স্টেপ আমি আপনাকে যুক্তি দিয়ে কিছু কথা বলছি। আপনাদের কমেন্টে আপনারা অনেকেই তো বাংলাদেশ থেকে কমেন্ট করেন, কিন্তু আমার মনে হয় অকারণে আমাকে গালাগালি না দিয়ে যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করুন। প্রথমত, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল 1973 সালে এবং 2008 সালে সেটিকে ফের একবার সংশোধন করা হয় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন। এই আন্তর্জাতিক আদালত কেন তৈরি করা হয়েছিল? তৈরি করা হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধ, সে সময় যারা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। 1971 সালে মার্চ মাস থেকে ডিসেম্বর অবধি যেভাবে বাংলাদেশের গণহত্যা হয়েছিল তার শাস্তির জন্যই কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তৈরি হয়। 2008 সালে যখন এটিকে সংশোধিত করা হয়েছিল তখনও কিন্তু লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচার কিন্তু এই ট্রাইব্যুনাল কোর্টে হবে। 2024 সালে 5ই আগস্টের পর এই আইনকে ফের একবার সংশোধন করা হয়। কিন্তু প্রশ্ন ওঠে, যে দেশে আইনসভাই ছিল না, আইনসভাই অচল, সেই দেশে কোন অধিকারে একটি আইনকে সংশোধন করা হলো? অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার 2024-এ 5ই আগস্টের পর যখন আন্তর্জাতিক আইন সংশোধন করেন, সেই আইন সংশোধনের বৈধতা কিন্তু এই সরকারের কাছে ছিল না। ফলে সংবিধানের বাইরে বেরিয়ে মোহাম্মদ ইউনূস সরকার এটি করেছেন। ফলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত বাংলাদেশের সংবিধান সম্মত আদালত নয় এবং এর বিচারের আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে কোনো দাম নেই। পাশাপাশি বাংলাদেশের সংবিধান যদি দেখেন, দেখবেন 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতেও পারে না। কিন্তু যেভাবে সে সময় আইনসভা ভেঙে দেওয়া হয়েছিল সেটাই তো বেআইনি। অর্থাৎ রাষ্ট্রপতি আইনসভাকে ভেঙে দেন, আইনসভা ছাড়াই একটা দেশের একটা নির্দিষ্ট আইন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন, তার সংশোধন হয়ে যায় এবং সেখানেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়।
অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু ভুলে ভরা একটি বিষয়, কিছুটা জোর করে উতরে যাওয়ার একটা চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছিলেন, কিন্তু তার সরকারি কিংবা সাংবিধানিক কিংবা আন্তর্জাতিক স্তরে কোনো বৈধতাই নেই, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আজকে মোহাম্মদ ইউনূসের ভুল পদক্ষেপেই। পাশাপাশি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারক নিয়োগের প্রক্রিয়াটি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে 2024-এর 10ই আগস্টের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরো 5 জন বিচারপতি ছাত্রদের হুঁশিয়ারির কাছে মাথা নত করে পদত্যাগ করেন, না হলে প্রাণে তারা মারা যেতেন। এবং ছাত্ররা যেভাবে বিদ্রোহ ঘোষণা করে সুপ্রিম কোর্টকে ঘেরাও করেছিল, কিছুটা তার ভয়ে কিন্তু পদত্যাগ করে দেয়। এইবার এই মুহূর্তে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেভাবে বিচারপতি নিয়োগ করেছে, সেই বিচারপতি নিয়োগও যে সুপ্রিম কোর্টে জুডিশিয়ারি কমিশন মারফত হয়েছে সেটাও নয়। এখানে বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে গোলাম মর্তুজা মজুমদারকে, যিনি আবার জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি। অর্থাৎ এই গোলাম মর্তুজা মজুমদার, না তার আছে সুপ্রিম কোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা, না আছে হাইকোর্টে বিচারপতি পদ সামলানোর অভিজ্ঞতা। মামুলি জেলা আদালতের এক বিচারককে মোহাম্মদ ইউনূস সরকার মাথার উপরে বসিয়ে দেন। এমনকি 6 দিনের মধ্যে যখন শেখ হাসিনার মামলা শোনা হবে ঘোষণা করা হয়েছিল, তারপরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট তার চেয়ারম্যানও করে দেওয়া হয়েছিল এই গোলাম মর্তুজাকে। পরবর্তীকালে জামাত ইসলামী, বাংলাদেশের জামাত ইসলামী 1 বছরের অভিজ্ঞতা আছে এই রকম অন্তত 22 জন বিচারপতিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি করে দেয়, যা কোনোভাবেই সংবিধান সম্মত নয়। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে বিচারপতি নিয়োগেও কিন্তু মোহাম্মদ ইউনূস নিয়ম মানেননি। এই 22 জনের মধ্যে একজনের নাম আবার সৈফুল আলম। যারা বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমি ভুল বললে। সৈফুল আলম আবার বিএনপির অন্যতম সদস্য এবং বিএনপি ঘনিষ্ঠ এক বিচারক। ফলে আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ ইউনূস কি এই প্রশ্ন সামলাতে পারবেন যে একজন রাজনৈতিক চরিত্র কোন আইনের ভিত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের বিচারপতি হয়ে গেলেন, কিংবা 1 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ 22 জন বিচারপতি কিভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদালতে প্রধান বিচারপতি হয়ে গেলেন, কিংবা এই যে গোলাম মর্তুজা মজুমদার, তাকে কোন যোগ্যতায় শেখ হাসিনার মতো হাই ভোল্টেজ একটি মামলায় বিচারপতি করে দেওয়া হলো। যোগ্যতাটা তার কি? শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের দলদাস, এটি তার যোগ্যতা? অর্থাৎ ইন্টারপোলে যাক কিংবা আন্তর্জাতিক আদালত, মোহাম্মদ ইউনূসকে কিন্তু সেই প্রশ্ন ফেস করতে হবেই। পাশাপাশি আপনারা যদি দেখেন, তাহলে বাংলাদেশের সামগ্রিক আইন প্রশাসনের অবনতির কথাও কিন্তু এখানে মোহাম্মদ ইউনূসকে ভাবতে হবে। এবং মোহাম্মদ ইউনূসের এই সরকার 400 জনের কাছাকাছি আওয়ামী লীগ নেতা মন্ত্রী কর্মীদেরকে কেস দিয়েছে এবং প্রায় 1170টি মামলা আওয়ামী লীগের সদস্যদের উপরে কিন্তু চলছে। শেখ হাসিনা বারবার বলেছিলেন তিনি নাকি পছন্দের আইনজীবী পাননি, কিন্তু বাংলাদেশ সরকার যাকে শেখ হাসিনার হয়ে লড়ার জন্য রাজি করিয়েছিলেন সে মোহাম্মদ আমির হোসেন, তিনি আবার আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞের কোনো ধারাই জানেন না, তিনি এই বিষয়ে স্পেশালাইজডই নন এবং তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট খায় না মাথায় দেয়, তাই জানতেই না। ফলে পুরো বিষয়টিকে একটা ড্রামাটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে করা হয়েছে এবং মোহাম্মদ ইউনূস সরকার যে জাজমেন্ট শেখ হাসিনার বিপক্ষে দিয়েছে তা যে অত্যন্ত প্রেডিক্টেবল একটা জাজমেন্ট, তা কিন্তু প্রকাশ করা হয়েছে এবং ভারত কিন্তু খুব সহজে আন্তর্জাতিক স্তরে প্রকাশ করেও দেবে। আরো একটা বিষয়, এখানে প্রত্যর্পণ চুক্তির কথা মোহাম্মদ ইউনূস বলে যে ভারতকে সেই চুক্তি মানতে হবে, কিন্তু সেই চুক্তিতেও লেখা আছে যে রাজনৈতিক চরিত্র যদি অসৎ উদ্দেশ্যে তার বিপক্ষে মামলা করা হয় তাহলে সেই চুক্তি মানতে কোনো দেশই বাধ্য নয়। শেখ হাসিনা রাজনৈতিক চরিত্র, শেখ হাসিনার বিপক্ষে এই মামলা অসৎ উদ্দেশ্যে করা এবং রায় আরো বড় অসৎ উদ্দেশ্যে করা, তা আমি অলরেডি ডিসক্রাইব করলাম। ফলে ইন্টারপোলে কোনো অবস্থাতেই শেখ হাসিনা নিয়ে জেতার সম্ভাবনা মোহাম্মদ ইউনূসের নেই। আর ভারতের বিপক্ষে লড়াই করা ইন্টারপোলে সে তো স্বপ্নের মতো। মোহাম্মদ ইউনূস হয়তো জেগে জেগেই স্বপ্ন দেখছেন। প্রিয় দর্শক, শেখ হাসিনার বিচারের রায় প্রকাশের পর থেকে আমরা দেখছি যে আন্তর্জাতিকভাবেই অনেক বেশি নানান পর্যায় থেকে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে এবং এইগুলোর মধ্যে কমন কিছু বিষয় রয়েছে যে শেখ হাসিনার বিচার কতটা প্রয়োজন ছিল, তার এই বিচার কতটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, আগামী দিনের ভবিষ্যৎ কি বাংলাদেশে, এবং একই সঙ্গে ভারত
বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচনের কথা রয়েছে সেটিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন এর মধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আটলান্টিক কাউন্সিল তারা একটি দীর্ঘ প্রতিবেদন করেছে। আমাদের অনেকেরই হয়তো ধারণা আছে আটলান্টিক কাউন্সিল মার্কিন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রতিষ্ঠানটির জন্ম, যেটি প্রধানত দুটি মহাদেশ ইউরোপ এবং আমেরিকার মধ্যে তাদের যে সম্পর্কে ভারসাম্য এবং একই সঙ্গে দুই মহাদেশ তো বটেই, একই সঙ্গে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গেও মুক্ত বাণিজ্যকে উৎসাহিত করার বিষয়ে তারা নানান ধরনের কাজ করে আসছে। একই সঙ্গে এটি করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলোর উপরে তারা গুরুত্ব আরোপ করে থাকে। তো আটলান্টিক কাউন্সিল সর্বশেষ তারা যে প্রতিবেদনটি করেছে বাংলাদেশকে কেন্দ্র করে, সেটি সহ আমরা একটি মজার দিক লক্ষ্য করলাম। সেটি হচ্ছে ইন্টারন্যাশনালি যতটা আলোচনা হচ্ছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগামী দিনের ভবিষ্যৎ, ভারতের ভূমিকা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের দেশে ঠিক সেই পরিমাণেই কম আলোচনা হচ্ছে। এরও কারণ কি নিশ্চয়ই আপনারা জানেন, সেটি আর বিস্তারিত গেলাম না। তো আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো এবং ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুদাবেহ শাহিদ বলছেন, এই রায় দেশের বাংলাদেশের দীর্ঘ ও অস্থির রাজনৈতিক যাত্রাপথে এক নির্ধারক মোড় নির্দেশ করে। যদিও রায়টি সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে 2024 সালের যে ছাত্র আন্দোলন দমনের অভিযোগকে কেন্দ্র করে করা, কিন্তু জনমতকে বোঝা যাবে না যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীত ভূমিকা ও বিতর্কিত ধারণার প্রেক্ষাপট বিবেচনায় না নেওয়া হয়। ক্লিয়ার তো মোটামুটি এখানে তিনি বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটি প্রজন্মগত বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। এক দশক আগে 2013-তে আমরা দেখেছি শাহবাগে যে আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারা 71-এর চেতনায় যেভাবে একেবারে জেগে উঠেছিল, লাখো মানুষকে তাদের সে আন্দোলনে যুক্ত করা হয়েছিল। 11 বছর পরে এসে বা এক যুগ পরে এসে নতুন প্রজন্ম, জেনারেশন জেড, অন্য এক মুহূর্তের মুখোমুখি। এরা হাসিনার রায়কে স্বাগত জানাচ্ছেন। এখন খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই প্রশ্ন ওঠার কথা, সেই প্রজন্ম, শাহবাগের প্রজন্ম আর এই প্রজন্মের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? যাই হোক, তিনি বলছেন যে হাসিনাকে ভারতে প্রত্যর্পণ করার সম্ভাবনা অত্যন্ত কম, যেটি আমরা নিজেরাও জানি। কারণ দিল্লি এরই মধ্যে বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে এবং দীর্ঘদিন ধরে দুই পরিবারের রাজনৈতিক সখ্যতা ভারতকে এই বিষয়ে অত্যন্ত সতর্ক করে তুলেছে। অর্থাৎ আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক, সেটি সরকারি দল হোক, বর্তমান বিজেপি অথবা বিরোধী দল কংগ্রেস সহ আরও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যে সম্পর্কের কথা, সেটি বোঝানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় রাজনৈতিক অঙ্গন একপাক্ষিক হয়ে উঠতে পারে। অর্থাৎ নিজেরা আওয়ামী লীগ যেমন নিজেরা ইলেকশন করেছিল, যার পরিপ্রেক্ষিতেই তো মানুষের মধ্যে ক্ষোভের স্ফুলিঙ্গ সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, যেটিকে ম্যাটিকুলাসলি ব্যবহার করা হয়েছিল এই গণ অভ্যুত্থানে, 24শে গণ আন্দোলনে। তো আবারও সেই বিষয় যে এখনও একপাক্ষিক নির্বাচন, বিএনপি এবং সমমনা দলগুলো, তার মধ্যে নতুন কয়েকটি দল এসেছে, একই তো কথা, পার্থক্যটা কোথায়? এবং সেই জায়গা থেকে কোন দৃষ্টিভঙ্গি শেষ পর্যন্ত ভবিষ্যৎ নির্ধারণ করবে, সেটি এখন সবচেয়ে বড় শঙ্কা। অর্থাৎ বাংলাদেশ এখন আরও গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আরও একজনের মন্তব্য তুলে ধরা হয়েছে, আমাদের কাছে খুবই পরিচিত দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি বলছেন যে এই যে রায়টি শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে, এই রায়ের প্রভাব মূলত ভারত বাংলাদেশ সম্পর্কের দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করা দরকার এই মুহূর্তে, এবং তিনি করেছেনও তাই। তিনি বলছেন যে হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে এক অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ফেলেছে।
একদিকে হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, অন্যদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে অপরিহার্য, কারণ বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যে স্থিতিশীলতা তার জন্য বা ভারতের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোর জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কুগলম্যান যেটি বলছেন যে ভারত হাসিনাকে প্রত্যর্পণ করবে না, এটি মোটামুটি সহজে বলে দেওয়া যায়, যেটি এর আগে আমি তুলে ধরলাম আরেকজনের মন্তব্য, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। এবং ভারতও যে তাকে অনির্দিষ্টকালের জন্য কতদিন রাখবে, ভারত বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্কের উপর চাপ সৃষ্টি করতে পারে যদি অনির্দিষ্টকালের জন্য তাকে এইভাবে রেখে দেওয়া হয়। তার মতে দিল্লির সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হলো হাসিনাকে তৃতীয় কোনো বিকল্প দেশে পাঠিয়ে দেওয়া। কিন্তু শেখ হাসিনার মতন এরকম হাই প্রোফাইলের একজন ব্যক্তিকে অন্য কোনো তৃতীয় দেশ কারা গ্রহণ করবে বা কে গ্রহণ করবে সেটা নিয়েও নানান ধরনের প্রশ্ন উঠতে পারবে। এবং বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে, মাইকেল কুগলম্যান বলছেন, দিল্লির কৌশল ততই বদলাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নিতে ভারতকে পরবর্তী সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গে নিতে হবে। কিন্তু কতটা সতর্কতার সঙ্গে নিতে হবে, অথবা মানে কোন ধরনের কৌশল ভারত বদলাচ্ছে সে বিষয়ে এখানে কিছু বলা হয়নি। তাহলে কি করবে ভারত যে শেখ হাসিনাকে ফেরাবে না বাংলাদেশে, সেটি ভারতের যারা অভ্যন্তরীণ বিশেষজ্ঞ রয়েছেন এবং নানান পর্যায়ের গণমাধ্যম রয়েছে, সেটি শাসক দলপন্থী অথবা শাসক দল বিরোধী, সবারই কিন্তু একটি কথা, শেখ হাসিনাকে নিয়ে তাদের উৎসাহের শেষ নেই। শেখ হাসিনা ভারতেই থাকছে এমনটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তার বিরুদ্ধে যে রায় প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে কিন্তু একেবারে ধরি মাছ না ছুঁই পানি টাইপের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বিচারের রায় প্রকাশের আগেই, গত এক সপ্তাহ আগে সম্ভবত বা তারও কদিন আগে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি যে মন্তব্য করেছেন সেটি অবশ্যই আমাদের ধর্তব্য বিষয়। তিনি আমাদের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, ভারত সম্পর্কে কিছু বলতে গেলে অবশ্যই ভেবে চিন্তে বলা উচিত। তার যে টোন, তার যে শব্দের প্রয়োগ, এগুলো আমাদেরকে চিন্তিত করে। এবং এই যে ভারতের আচরণ, তা তো আমরাই সুযোগ করে দিয়েছি। বলা হচ্ছে ভারতের স্বার্থের জন্য বাংলাদেশের সঙ্গে তারা কী ধরনের সম্পর্ক রাখবে তা ভারতকে নির্ধারণ করতে হবে নিঃসন্দেহে। কিন্তু বর্তমান সরকার কিংবা আগামীতে অন্য কোনো সরকার যখন ক্ষমতায় আসবে, তার সঙ্গে তো ভারতের সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু ভারত সম্ভবত বিকল্প কিছু খুঁজে পাচ্ছে না। এবং আমি মনে করি এই বিকল্প খুঁজে না পাওয়ার কারণটি আমরাই। তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে একের পর এক অহেতুক ভারতকে আক্রমণ করেছে, আমি অহেতুক বলছি, কারণও নিশ্চয় আছে, কিন্তু অহেতুক কারণগুলো, কথায় কথায় ভারতের আক্রমণ, এগুলো নিশ্চয় না করলেও হতো। সেদিক থেকে ভারতের মধ্যে চরম আস্থাহীনতা, অবিশ্বাসের জন্ম দেওয়া হয়েছে। এবং এই যে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন, জাতিসংঘ সহ বিশ্বের নানান পর্যায়ে বিশ্লেষক, বিভিন্ন গণমাধ্যম এবং সর্বশেষ আটলান্টিক কাউন্সিল, তারা যেই বিষয়গুলো শেখ হাসিনা বিচারের রায়ের ক্ষেত্রে উল্লেখ করেছে, তা মোটামুটি কিছু কমন জায়গায় এক হয়েছে, মানে মিলে গেছে তাদের যেই অ্যাড্রেসগুলা। তার মধ্যে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে নানান প্রশ্ন উঠেছে। প্রশাসনিক আদেশের মাধ্যমে আইসিটি আইন সম্প্রসারণ করা হয়েছে, দ্রুত বিচারের কথা বলা হয়েছে, আসামিকে অনুপস্থিত রেখে বিচার কার্য পরিচালনা করা হয়েছে। এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী, তাদের পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করার যথেষ্ট সময় না দেওয়া বা সুযোগ না দেওয়া, এবং এসবের মধ্য দিয়ে তারা যথেষ্ট বিতর্ক এর মধ্যে তৈরি করেছে, প্রশ্ন তৈরি করেছে। অতএব এটুকু মোদ্দা কথা বলা যেতে পারে, শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আটলান্টিক কাউন্সিল বলছে দুটি ধারা সৃষ্টি করা হয়েছে। একটি হচ্ছে
শেখ হাসিনা সহ আগামী বাংলাদেশ নতুন কোনোভাবে চলবে কিনা বা আওয়ামী লীগ যাবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে ছাড়াই বর্তমান যে ধারা প্রবাহিত হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার চেষ্টা করছে, তাতে পুরো একপাক্ষিক একটি বাংলাদেশ নতুন করে আমাদের সামনে ভয়ঙ্কর ঝুঁকির মধ্য দিয়ে আবির্ভাব হয় কিনা সেই বিষয়টি তারা অ্যাড্রেস করেছে। এবং নিঃসন্দেহে আওয়ামী লীগ যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল এবং তার পরিণাম যখন ভালো হয়নি, আওয়ামী লীগের জন্য ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি, ঠিক একই রাস্তায় আরও ভয়ঙ্করভাবে হাঁটতে শুরু করেছে কিনা আমরা, সেটি অনেক বড় প্রশ্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখেই। ভালো থাকুন সব।